গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুরে যারা আপনাকে চাচ্ছেন আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে দেখতে চান, আসলে এই বিষয়ে আপনার আপনার যারা প্রিয় মানুষ যারা আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? আপনি কি আসছেন আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে? থ্যাংক ইউ সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। আমি তার আত্মার মাহফিরাত কামনা করে আমার সাক্ষাৎকার শুরু করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে প্রশ্ন করার জন্য। আমি দেখেন রাজনীতি অনেক দিন ধরে করে আসছি। আমি রাজনীতি লন্ডন থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে অনেক দিন ধরে করে আসছি। আমি আমার এলাকাতে জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাটে আমি অনেক দিন ধরে মানুষের সাথে আসি। মানুষের সাথে আসি, মানুষ জনগণ আমাকে চাচ্ছে বলেই আমি নমিনেশন আগামীতে চেয়েছি এবং নেত্রীর সাথে দেখা করেই আমি অনুমতি নিয়েই আমি আরও একটু দৃঢ়ভাবে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং আশাবাদী আল্লাহর যদি দয়া থাকে, মানুষের মায়া থাকে, আমি আগামীতে নমিনেশন পাবো বলে আমি আশা করছি এবং আমার এলাকাবাসী আমার পক্ষে আছে। আপনি তো ছাত্র জীবন থেকে কিন্তু এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বর্তমানেও কিন্তু আপনি উপজেলার দায়িত্ব পালন করছেন এবং জেলা আওয়ামী লীগের সদস্যও রয়েছেন। তো আসলে আপনার গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর বাসীকে নিয়ে কি স্বপ্ন আপনার রয়েছে? কারণ যেহেতু গোয়েনঘাট একটা শিল্প নগরী ধরা যায় এবং কোম্পানিগঞ্জ এটি হচ্ছে শিল্প নগরী এবং পর্যটন নগরী এলাকা। সেটা আমরা সবাই জানি, শুধু আমরা না, সারা দেশের মানুষ জানেন। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই বিষয়ে অবগত আছেন। তো আসলে যেখানে বাংলাদেশের সব জায়গার মানুষ ঘুরতে আসেন এবং বাইরের টুরিস্টরাও কিন্তু আসছেন, তো সেই জায়গা নিয়ে আপনার আসলে চিন্তা ভাবনা কি আছে এবং নির্বাচনে যদি আপনি অংশগ্রহণ করে বিজয় আনতে পারেন তাহলে কি প্রত্যাশা নিয়ে আপনি এগিয়ে যাবেন? থ্যাংক ইউ ভাই। দেখেন, আমাদের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর এটা হলো পাথর কোয়ারি অধ্যুষিত এলাকা। পাথর কোয়ারি অধ্যুষিত এলাকা। এখন বর্তমানের যে সিচুয়েশনে পাথর কোয়ারিগুলো খোলা আছে, শ্রমিকের জন্য উপকার হচ্ছে না। শ্রমিকের কোনো উপকার হচ্ছে না। রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। এইটা হচ্ছে বর্তমানে এই সিচুয়েশন। আপনি বলেছেন উন্নয়নের কথা, উন্নয়নের ধারাবাহিকতা অটোমেটিকলি আছে। যে সময় কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা সে উন্নয়ন আমাদের হয়নি, কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যেমন ধরেন ইমরান ভাই শিক্ষা খাতে অনেক উন্নয়ন করেছে। প্রতিটা ইউনিয়নে প্রতিটা আহ, আহ, প্রতিটা ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে উনি হাই স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে। শিক্ষা খাতে অনেক উন্নয়ন হয়েছে। এই জন্য আমি আমাদের ইমরান ভাই বর্তমান রানিং মিনিস্টার, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ইমরান ভাই তো অনেক দিন হয়েছে নমিনেশন, উনি এই কনস্টিটিউশনে রাজনীতি, তখন আমার ছোটোবেলা থেকে দেখতেছি উনি এমপি, আমাদের এমপি, যখন উনি 35 বছর হয়ে গেছে। এই বছর আশা করছি যে আমি যে নেত্রী আমাকে বলেছে যে কাজ করার জন্য, সেই সুবাদে আমি আশা করছি যে আমি নমিনেশন পাবো ইনশাল্লাহ। এবং আপনার সবার সহযোগিতা থাকলে, দেশবাসীর সহযোগিতা থাকলে, এলাকাবাসীর সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো। আপনার এদিকে তো আমরা যেটা বলেছি শুধু যে পর্যটন নগরী বা পাথর কোয়ারি শিল্প নগরী ধরা যায় এই এলাকাকে, পাশাপাশি হাইটেক পার্ক নামে আরেকটি পার্ক কিন্তু আপনার এই সংসদে আওতাধীন রয়েছে। তো সেখান থেকে তো অনেক কর্মীরাও কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাবেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সাতক লাফার সিমেন্টস কোম্পানি হওয়ার পরে স্থানীয় যারা আছেন তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয় না এবং সে নিয়ে তারা কিন্তু অনেক মানববন্ধন আন্দোলন করেছিলেন তাদেরকে চাকরি দেওয়ার জন্য। এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা আছে কিনা যে এখানে যে হাইটেক পার্কটি হচ্ছে কয়েক হাজার মানুষ কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাবেন, তো সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা এ বিষয়ে আপনারা কখনো ভাবছেন কিনা যে আপনার এলাকার মানুষ সেখানে কাজ বা কর্মস্থান পাবে বলে? থ্যাংক ইউ ভাই, আপনার সুন্দর একটা প্রশ্ন করেছেন। হাইটেক পার্ক এগুলো আমাদের এলাকাতে এই মুভমেন্ট করেছে। তো এগু কাজের প্রথম অধিকার থাকবে আমার এলাকার লোকের। যদি আল্লাহ আমাকে নমিনেট করে, আমাকে নেত্রী নমিনেট তখন আমার তখনও প্রায়োরিটি থাকবে এলাকার লোকের। বর্তমানে তো অনেক লোকের হয়েছে চাকরি, কিন্তু আমাদের এলাকার লোকের এখন কোনো চাকরি হয়ে নাই আমার জানা মতো। কিন্তু আমি যদি আল্লাহ আমারে কাজ করার সুযোগ দেয়, এলাকার জনগণের খেদমত করার সুযোগ দেয়, তো এগুলো আমার প্রায়োরিটি থাকবে লোকাল মানুষের আগে চাকরি দেওয়া, পরে বিদেশ থেকে আসতে হবে। এভরি এভরি সব জায়গাতেই যে লোকাল যেটা হয় আগে এলাকার মানুষের কাজ দেয়, কাজ দেওয়ার পরে বাইরে থেকে। কিন্তু আমাদের এখানে উল্টা সিস্টেম, জানি না কেন।
আমি বলতে পারবো না। আর আপনি এই বারবার কথা বলছেন যে পাথর কোয়ারি বা পর্যটন, হ্যাঁ, পাথর কোয়ারি পর্যটনের একটা এলাকা আছে, পাথর কোয়ারি একটা সাইট আছে। এটা একটা দিক, একটা একটা ভাগ করে যে পর্যটন হচ্ছে এটা এরিয়া, আর পাথর হচ্ছে এইটা এরিয়া। এটা খুলে দিলে হাজার হাজার শ্রমিক বাঁচবে। আমাদের শ্রমিকের অবস্থা দেখলে আমার খুব দুঃখ হয়। লাস্ট 6 ইয়ার এটা হচ্ছে আল্লাহর দেওয়ার সম্পদ, আমি কেন বন্ধ করবো ভাই? ঠিক আছে, গভর্নমেন্ট এটা আইন করেছে পর্যটনের রেট, ভালো কথা। সব দিক খেয়াল করে বিবেচনা করে আইনের সাথে শ্রদ্ধা করে আমার কোয়ারিটা খুলে দেওয়ার জন্য মাননীয় নেত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব। তো মানুষের যে অবস্থা, তৃতীয় কর্মস্থান সুযোগ করে দিয়ে এটা বন্ধ করাও। আজকে 175 খোলা হচ্ছে, কিন্তু পাথর কোয়ারি তো কমে নাই, তো কমছে। কন্টিনিউ প্রতি বছর তুলে আবার এই ফানিগুলা আসে, সিলেটি বসেগুলা আবার আঞ্চলিক ভাষা বন্যা এসে স্রোতে আবার বড় যায়। এটা আল্লাহর দান না, এটা সম্পূর্ণ আল্লাহর দান, এই প্রাকৃতিক সম্পদ। তা কেন ভাই আমরা এই আমার এলাকার লোককে আমি বঞ্চিত করবো? এটা আমার কোনো অধিকার নাই আমার এলাকার লোককে আমি বঞ্চিত করবো। এটা আমার মেইন প্রায়োরিটি হবে, যদি আল্লাহ আমাকে নমিনেট করে আমি এটা আগে এটা দেওয়া ব্যবস্থা নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। পাথর কোয়ারি বন্ধ হওয়ায় কর্মসংস্থান থেকে অনেক মানুষ কিন্তু বঞ্চিত রয়েছে, অনেক মানুষ অসহায় হয়ে গেছে, রাস্তায় নেমে পড়েছে। এই বিষয়ে নিয়ে আপনি কি বলতে চান? রাস্তায় নেমে পড়েছে তো অনেক নেমে পড়েছে। এখন যখন প্রশাসন, যারা লিডারশিপ আছে, এরা যদি কিচ্ছু না করে জনগণের জন্য, শ্রমিকের জন্য, তো কিচ্ছু করার নাই। যেমন বর্তমানে মিনিস্টার সাহেব আছেন, উনি অনেক চেষ্টা করেছে করার জন্য, কিন্তু হচ্ছে না কেন তাও বলতে পারতেছি না। অনেক চেষ্টা করেছে ইমরান ভাই পাথর কোয়ারি খোলার জন্য, কিন্তু হচ্ছে না কেন তাও বলতে পারছি না আমি। বুঝতে পারছেন? তখন তো বাংলাদেশের মাননীয় নেত্রীর কাছে গিয়ে এই পেজেসটা দিলে হয়তো বা খুলে দিতে, খুলে দেওয়া সম্ভব। কারণ কোনো পরিবেশ রক্ষা করে ম্যানুয়ালি দিলেও তো মানুষ বাঁচে। একজনের পাসপোর্ট পাত্র করলে 700-800 টাকা রুজি করতে পারবে। এইটা তো সম্ভব, অসম্ভবের কিছু না। যে পরিবেশ যে একবার বিনষ্ট হয়ে গেছে, এখন যে পরিবেশ না পরিবেশ দেশ ধ্বংস হয়ে গেছে। পরিবেশ যে এই রাতের আধারে এই পাত্তর খেয়ে ঘুরা, আশেপাশে কয়েকজনে মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ আহরণ করছে, শ্রমিকেরা পাচ্ছে না। এটা কি প্রশাসন দেখে না? প্রশাসন কোথায় বসে আছে? এটা কি প্রশাসন দেখে না? তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যে এই পাথর কোয়ারি কীভাবে চলতেছে না চলছে আপনারা দেখেন, দয়া করে আপনারা দেখেন। আগামীতে যদি আপনি সংসদ নির্বাচনে যোগ দেন, নৌকা পান, যদি বিজয়ী হন, তাহলে এই যে যে জনদুর্ভোগ, পাশাপাশি এই এলাকায় বা এই এই আপনার 4 আসনকে কিভাবে স্বপ্ন দেখছেন আপনি? আমার প্রথমে কাজ থাকবে আমার শ্রমিক মানুষের কর্মস্থান দিকে লক্ষ্য রাখা, প্রথমেই কাজ থাকবে। যেমন আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই, যেমন হরিফুল গ্যাস ফিল্ড আমার কোনো সৃষ্টি করছে, আমাকে আগে দিতে হবে, আমার এলাকা আগে ডিস্ট্রিবিউট দিতে হবে। নাহলে আমার প্রত্যেক বিদেশে বিদেশে অনেক দেশ আছে যে এরিয়াতে গ্যাসে তারা আগে দেয়, তাই না? এগুলো আপনারা জানেন না? এখানে কিন্তু এই গ্যাসটা পর্যন্ত আমার এলাকার একটা বাড়িতে দেওয়া হয় নাই, কিন্তু বিলিয়ন বিলিয়ন টাকা আয় করে এই গ্যাস হরিপুর গ্যাস থেকে। কেন আমার মানুষ এগুলো থেকে বঞ্চিত হবে? এগুলো তাদের ন্যায্য অধিকার, তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অধিকার, তারা আগে গ্যাস পাওয়ার যোগ্যতা রাখে। তাই এটাও আমি দেখবো, কর্মস্থান দেখবো, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি যা আছে নিত্য প্রয়োজন জিনিস, হসপিটাল, যেমন হসপিটাল আজকে যান আপনি দেখেন হসপিটালের কী অবস্থা। কিন্তু আমাদের নেত্রী, মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই হেলথ খাতে দিচ্ছে, কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, বিকজ ইজ লিডারশিপই থাকে না। যতই আপনি এই গভর্নমেন্টে তো আইয়া নেতৃত্ব আইয়া দেখবেন না এখানে কী হচ্ছে না হচ্ছে। লিডারশিপ যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে। লিডারশিপের মায়া থাকতে হবে আমার মধ্যে, যে আমার জনগণের কী অবস্থা আমি বুঝতে হবে। আমাকে ভোট দিয়ে উনি বানাইছে, উনি আমাকে, তার উপরে আমার হক আছে, এটা তার অধিকার, আমাকে কথা বলার, তার সাথে আমার সাথে কথা বলার অধিকার আছে। হসপিটালগুলা এই ক্লিনিক হসপিটাল বা এই আপনার উপজেলা হসপিটালের অবস্থা গেলে করুণ কাহিনী, ও হো হো হো, অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা, যেহেতু আপনার পর্যটন নগরী বা পর্যটন এলাকা, পত্রিকার রাজকন্যাগুলো কিন্তু আপনার এদিকে বিস্তাকান্দি, অনেকে আপনাকে দেখে কমেন্ট করেছেন যে অনেক পর্যটন স্পটে যেতে অসুবিধা, যেমন বিস্তাকান্দির রাস্তা বিভিন্ন দিক দিয়ে আছে, অনেক রাস্তাতে অসুবিধা রয়েছে এবং
সেখান থেকে যেহেতু সরকারের রাজস্ব আয় পাচ্ছেন, এই বিষয়গুলো আপনার যেহেতু পর্যটন খ্যাতি এলাকা, যেহেতু এটা এই এলাকাকে আসলে পর্যটন স্পটগুলোতে যাওয়ার জন্য আপনার কোনো প্ল্যান আছে কিনা, যে যাতে মানুষ দূর থেকে আসে হ্যাঁ ভাই, ভালো স্পট হলে ভালো জায়গায় যেতে পারে? যেমন সাদা পাথর বর্তমানে চলছে এই কারণে, কারণ সাদা পাথর যেতে মানুষের কষ্ট হচ্ছে না, বরং সাদা পাথরে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু বিছনাকান্দিটা এখন দেখা যাচ্ছে মানুষ যেতে একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া আপনার অন্য অন্য যে স্পটগুলো আছে, রাতারগুলো রয়েছে, এরকম অনেক স্পট রয়েছে, এই স্পট নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা প্ল্যান আছে কিনা? ভাই আপনাকে ধন্যবাদ। এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা দৃষ্টিনন্দন প্রশ্ন করেছেন আপনি। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রথমেই আমি এইটার দিকে একটু এই বিশেষভাবে আমি নজর দিব, রাস্তাগুলা যেমন সুন্দর এবং দৃষ্টিনন্দন রাস্তা থাকে। পর্যটন আসে বলে যদি আল্লাহ আমারে কাজ করার সুযোগ দেয় জনগণের, তো প্রথমেই আসিয়া আমি এই রাস্তাগুলা সুন্দর, পর্যটনের নিরাপত্তা, পর্যটন যেটা সুন্দরভাবে মানুষ আসতে পারে, আসিয়া বলে যে এলাকাটা বড় সুন্দর, এটা মানুষের কথাবার্তা বলে ফিউচারে মানুষের মানুষ হবে, এগুলো আমার প্রথম কাজ হবে। যেমন রাতাকুল রাস্তা যাওয়া, ছোটো মোটো রাস্তা, পার্কিং নাই, এই নাই সেই নাই, কিন্তু এইটাই হচ্ছে কত সুন্দর একটা পর্যটন, হাজার হাজার লোক আসছে, সুন্দর। এটা 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 কোনো ব্যবহারও না গভর্নমেন্টের জন্য, বুঝছেন? এটা কোনো, গভর্নমেন্ট তো সেখান থেকে রাজস্ব আয় পাচ্ছে, হ্যাঁ যত গভর্নমেন্টের জন্য মানুষ ব্যবহার আসবে না। ততই রাজস্ব আয় পাবে। সুন্দর রাস্তা করে দিলে মানুষ আসবে, এবং এইটা আমার কাজ থাকবে প্রথম। এই যে কয়েকটা প্রশ্ন করেছেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আমার প্রথম কাজ থাকবে এগুলারে। আচ্ছা, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনার দর্শক যারা আছেন বা যারা আপনাকে ভালোবাসেন মন থেকে প্রাণ থেকে, যেহেতু ছাত্র রাজনীতি থেকে আপনি অনেকগুলো বছর পার করেছেন, সেই সময় অনেক হামলা মামলা অনেক কিছুর কিন্তু শিকার হয়ে কিন্তু এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে কিন্তু অবস্থান করছেন। তো যদি আগামী নির্বাচনে আপনি নৌকা পান, তাহলে নির্বাচনে তো অবশ্যই আসবেন, যদি না পান আসবেন কিনা সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন আপনার দর্শকদের জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আগামী নির্বাচন, যে নৌকা নিয়ে আমি না আসলে ইলেকশন করবো কিনা। না, আমাকে মাননীয় নেত্রী, আমি আশাবাদী আমাকে নৌকা দিবে। যদি কেস নৌকা নাও হয়, নেত্রী যেটা বলবে সেই সিদ্ধান্তে আমি অটল থাকবো, আমি নৌকা ছাড়া এখন নির্বাচন করবো, নৌকা ছাড়া কোনো কিছু হবে না। নেত্রীর সিদ্ধান্ত যেটা হবে ওই অটল থাকবো। সেটাই আপনি অটল হ্যাঁ, থাকবেন। আর আপনার সবাই মাননীয় নেত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহ ওনাকে হায়াত দান করে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের মানচিত্রে, যেভাবে নিয়ে গেছে সবাই ওনার কাছে বুদ্ধি পরামর্শ নেয় যে কীভাবে আপনি এত জাদু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আশা করবো আপনারা সবাই দেশবাসীর কাছে মেসেজটা দেবেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহ হায়াত ওনাকে দান করেন এবং দীর্ঘায়ু কামনা করি। উনি, ওনার সরকার আসলে নেক্সট টাইম দেখেন বাংলাদেশ কী সুন্দর। আমরা হয়তো আপনাদের বাড়ি লোকাল কিনা জানি না, উত্তরবঙ্গে যদি যান, অন্যদিকে যান, কত দৃষ্টিনন্দন রাস্তাগুলো দেখছেন না? ঢাকাত গেলে কি দৃষ্টিনন্দন, কত সুন্দর। এই যে কয়েকদিন আগে এলিভেটেড একটা এক্সপ্রেস ওপেন হয়েছে, দেখছেন না? ঢাকা সিলেট টু এই আপনার ক্যাপিটাল থেকে আসতে, আপনি এয়ারপোর্টের থেকে আসতে মাত্র এখন 45 মিনিট লাগে, আগে লাগতো 2 ঘন্টা। তো এটাকে মানুষের সুবিধা হয়েছে না, কত সুবিধা হয়েছে। তো এই জন্য শেখ হাসিনার সরকার আমি মনে করি বারবার দরকার, জনগণের জন্য কত সুবিধা দিয়েছে উনি, মাতৃত্ব ভাষা, বিধবাকালীন ভাষা, এই সেই 8 পাস, এখন উনি আগামীতে হয়েছে মেট্রিক পাস দিবে, এটা পাবলিকের সুবিধা না? যে কেউ প্রার্থী, আপনি আপনি পার্টি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, ইত্যাদি পার্টি আছে, কিন্তু আমার এলাকার উন্নয়ন কোন গভর্নমেন্ট করতে করতে পারে, এটার দিকে আপনার খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে গভর্নমেন্টকে আপনার ভোট দিতে হবে। তা আমি আশাবাদী আমার কোনো সিজনের ভুল আগামীতে আমার যাকেও নৌকা দিবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আশা আমি ব্যক্ত ভাই, করি। শেষ প্রশ্ন আমার। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম গুলাম মিয়া, যিনি আগামী সংসদ নির্বাচনে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জনতাপুরবাসী দেখতে চাই। আমরা ওনার কাছ থেকে অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, যারা আপনারা বিভিন্ন স্থানে বসে আছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা ওনার কথাগুলো সরাসরি শুনতে পাচ্ছেন এবং অবজার্ভ করছেন তিনি আগামী নির্বাচনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন ওনার সংসদীয় এলাকাকে নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে এখানে কোনো বাকি রইল না। আপনাদের কমেন্টও কিন্তু আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করছেন, আমরা অন্য একদিন চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যেহেতু ওনার প্রোগ্রাম রয়েছে, কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, আমাদেরকেও এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তো আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে, আপনি তো রাজনীতির মাঠে সবসময় আপনাকে দেখা যায়, আপনি সিলেটে হোক, আপনার কোম্পানিগঞ্জে হোক, সবসময় কিন্তু আপনি আছেন দলকে শক্তিশালী করার জন্য। Yes. তৃণমূল পর্যায়ে কিন্তু আপনার যে ইউনিয়ন থেকে শুরু করে একদম জেলা পর্যায়ে কিন্তু আপনার অবস্থান রয়েছে। তো সেদিক থেকে আপনারা জানেন যে বিরোধী দল যারা আছে তারা কিন্তু
এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছেন, যেহেতু নির্বাচনটি একদম নিকটবর্তী এসে গেছে, তো এখান থেকে ছোট্ট যদি একটি বিষয় বলেন যে আসলে এটা তাদের দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত। এই নির্বাচন নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নির্বাচন আমি আমি এটি বলবো যে নির্বাচন তো অবশ্যই ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে, এটা নিঃসন্দেহ। আপনি মনে রাখবেন বিএনপিকে আমরা বলছি আসো নির্বাচনে, তারা যদি আসে নির্বাচনটা সুন্দর হবে, না আসলেও নির্বাচন হবে, কোনো সমস্যা নাই, আমি কোনো সমস্যা দেখতেছি না। ওদের ওদের ইচ্ছা নির্বাচনে আসা না আসা, এগুলো আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন নাই। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার আমি জন্য ভাই। একটি বিষয়ে আবারও জানতে চাচ্ছি যে এই মাথায় মহামারী কিতাব করোনা আর এই যে বন্যার সময় যেভাবে আপনি নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যদি এই ধরনের কোনো দুর্যোগ আসে তাহলে কি আপনি এই নির্বাচনী অংশগ্রহণ করেন আর না করেন কি আপনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন? থ্যাংক ইউ ভাই আবারও আপনাকে প্রশ্ন করার জন্য। আমি বলি যে নির্বাচন এই বন্যা তো আসবেই, দুনিয়ায় যেদিন থাকবে এইগুলা বন্যা আসবে, এইটা আসবে, সেইটা আসবে, দুর্যোগ থাকবে। আমি নৌকা পেয়ে থাকি বা না পাই, আমি মানুষের পাশে থাকবো, আসি এবং থাকবো ইনশাল্লাহ। এবং আওয়ামী লীগের আমি আজকে কোনো এই কোনো কাজ, এই নির্বাচন আমি ইউনিয়নে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, আমি সংগঠনের কাজ করছি, আমার ব্যক্তিগত না। মানুষের জন্য আমি আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করেছি, আমি মানুষের কাছে যাচ্ছি, নৌকা যেদিকে আমিও সেদিকে, আমি নৌকার কাজ করতেছি, নৌকার পাবলিসিটি করতেছি, নৌকা যাকে দেবে তার সাথে আমি সবশেষে আপনার এই চাই আসনের যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে, দেশ বিদেশে যারা রয়েছেন, সবশেষে তাদের উদ্দেশ্যে আমি বক্তব্য কি রাখি? তাদের সে বলতে চাই আগামী দ্বাদশ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বিকজ শেখ হাসিনার সরকার বারবার দরকার, ভীষণ 2041 যে মাননীয় নেত্রী রেখে গেছেন, এটা আমাদের অনেক উপকার নিয়ে আসবে বাংলাদেশের জনগণের জন্য। তাই সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নৌকায় ভোট দিয়ে মাননীয় নেত্রীকে আমরা সবাই আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করছিলেন আমারে, আপনি যে প্রশ্নটা করছিলেন